ঝুঁকি কেউ চায় না, কিন্তু জীবন ঝুঁকিমুক্ত না। মাসিক আয়ের ছোট অংশ গড়ে দিতে পারে বড় সুরক্ষা। উন্নত বিশ্ব পারলে আমরা কেন বীমাতে পিছিয়ে? অসুস্থতা কিংবা বেকারত্ব, বীমা কি হতে পারে দীর্ঘস্থায়ী সমাধান? আজ আমাদের পর্বের গেস্ট অজিত চন্দ্র আইচ, চিফ এক্সিকিউটিভ অফিসার, যমুনা লাইফ ইন্স্যুরেন্স। লেটস টক অ্যাবাউট দ্য পসিবিলিটিস। বিমাতে যদি আমরা সেই বেকারত্বটাকে কাজে লাগাতে পারি, যারা কাজ করছে তারা ডে টু ডে এক্সপেরিয়েন্স, আর্নিং লার্নিং দুইটাই হচ্ছে। নিরাপত্তাটা সেটা কি পরিপূর্ণ আছে? আমাদের কোনো ডিও নেই, একজনের ইনকামের উপর বাকি 4-5 নির্ভর করে। তার অ্যাবসেন্সে, তার অসুস্থতায়, তার মৃত্যুতে একটা ফ্যামিলি অন্ধকার নেমে আসে অর্থনৈতিকভাবে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জি টিভির নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ডে। আজকে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন তিনি যমুনা লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত সিইও অজিত চন্দ্র আইচ। কেমন আছেন? জি, ভালো আছে। আপনাকে প্রথমে স্বাগত জি টিভির এই কর্পোরেট ওয়ার্ল্ড স্টুডিওতে আসার জন্য। আপনার এই মূল্যবান সময় নিয়ে আমাদের কাছে এসেছেন। আপনাকেও ধন্যবাদ এবং জি টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ এই সুযোগটি দেওয়ার জন্য। বর্ণাঢ্য কেরিয়ার এই এই ইন্স্যুরেন্স লাইফে। সো আমি একটু জানতে চাই কিভাবে আসলে এটা সেট করলেন যে এই কেরিয়ারেই আপনি আসবেন। বেসিক্যালি স্টুডেন্ট লাইফ শেষ করে ব্যাংকিং জগতে কাজ শুরু করেছিলাম। জি, একটা পর্যায়ে যখন জীবন বীমা কর্পোরেশনে এই জীবন বীমা পেশায় আহ্বান পাই এবং পেশা হিসাবে এটাকে বেছে নিই, বিকজ এটা একটা সমাজ সেবামূলক পেশা, চ্যালেঞ্জিং পেশা। জি, এবং নিজেকে বিকশিত করার সুযোগ আছে, মানুষের সেবা করা যায়, মাস পিপলের সাথে সম্পৃক্ত হওয়া যায়। তখনই কি আসলে চিন্তা করেছেন যে জীবন বীমাতে এসে মানুষকে সেবা করবেন? বা আমাদের দেশের পার্সপেক্টিভে তো আসলে জীবন বীমাকে সবাই একটু পজিটিভলি নেয় না, তো মানে এই চিন্তাধারাটা আপনার ভিতরে কিভাবে আসে? আমি যখন 85 এই প্রফেশনে আসি, জি, তখন এই দেশে এলিকো, আজকের ম্যাটলাইফ এলিকো জি, ছিল, জি, ম্যাটলাইফ, জি, আর পোস্ট অর্থাৎ লাইফ ছিল। জি, এই দুইটি প্রতিষ্ঠান ছিল। পরবর্তীতে বিশেষ করে 85 থেকে প্রাইভেট সেক্টরে জীবন বীমার কার্যক্রম শুরু হয়। ব্যাংক বিমার বিপ্লবটা ঘটে 85 থেকে। তখন আমরা ফিল করছি যে ওদের ভবিষ্যতে এটা অনেক দূর এগিয়ে যাবে এবং মানুষের ট্রাস্ট তখন আরও বেশি ছিল। আপনার প্রায় 40 বছরের কেরিয়ার, তখন থেকে আসলে শুরু করে এখন তো ডিজিটালাইজেশনের দিকে চলে গেছে সমাজ। তো আপনারা কি এই বিমা ক্ষেত্রে ডিজিটালাইজেশন করার কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, বা আপনার অভিজ্ঞতা থেকে এইটার ভবিষ্যৎ কি হতে পারে ডিজিটালাইজেশন ক্ষেত্রে? আমরা যখন শুরু করছি তখন অ্যানালগ পদ্ধতি জি। ছিল। তবে যে কথাটা আপনি বলছেন, আজকের প্রেক্ষাপটে কিছু কিছু কোম্পানির, হয়তো গুটি কয়েক কোম্পানির ট্রানজ্যাকশন বা লেনদেনে কিছুটা বিলম্বের কারণে ট্রাস্টের অভাব দেখা দিয়েছে। বাট তখনকার সময়ে মানুষের জীবনযাত্রার মান হয়তো আজকের মতো ছিল না, ডিজিটাল সেবা ছিল না, কিন্তু মানুষের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ছিল এবং ভালো এগিয়ে গেছে। আপনি ফার্স্ট জেনারেশনের বিমা কোম্পানিগুলো বিশাল অবস্থা আজকে। সো চতুর্থ প্রজন্মের এই ধরেন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সো সেটা নিয়ে আপনার কাজ করতে গিয়ে কি কি পরিকল্পনা করছেন, বা সেই প্রজন্মকে কানেক্ট করে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার কি পরিকল্পনা আছে আপনার? অ্যানালগ পদ্ধতিতে আমরা লং টাইম কাজ করেছি। জি, চতুর্থ প্রজন্মের কার্যক্রম জীবন বীমা কোম্পানির কার্যক্রম শুরু হয় 2013-14 থেকে। জি, তখন আমরা আগের যে অভিজ্ঞতা, এই পুঞ্জীবিত অভিজ্ঞতাটাকে কাজে লাগাই এবং ডিজিটাল সেবা ইনক্লুড হওয়ার কারণে গ্রাহকের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। জি, গ্রাহক এখন ঘরে বসে তার পলিসি স্ট্যাটাসটা জানতে পারে। বিশেষ করে যমুনা লাইফে, আমি প্রিভিয়াসলি যে সমস্ত কোম্পানিতে ছিলাম সেখানেও এটা করে এসেছি। জি, যমুনা লাইফ কর্তৃপক্ষ, বিশেষ করে বোর্ড অফ ডিরেক্টরস ইনক্লুডিং চেয়ারম্যান স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার অ্যান্ড ভাইস চেয়ারম্যান স্যার জি, আমাকে সিলেক্ট করেন। তো এখানে ডিজিটাল সেবা আছে। আমি যোগদানের পর রিসেন্টলি এটাকে ইন্টিগ্রেটেড করছি। তো এখন মানুষের ট্রাস্ট বাড়ছে, মানুষ সঞ্চয় করতে চায় এবং বেসিক ট্রেনিং দিয়ে আমরা সুশিক্ষিত ছেলে মেয়েদেরকে বিশেষ করে এমপ্লয়মেন্ট সিস্টেমের জন্য কাজে লাগাচ্ছি এবং এগিয়ে যাচ্ছি। আপনি এর আগে একটি বিমা কোম্পানির ফাউন্ডার এমডি হিসেবে ছিলেন,
সেই বিমা কোম্পানি কিন্তু এখন মোটামুটি সবার ভিতরে একটা আস্থার জায়গা তৈরি করেছে। আপনার কি মনে হয় যে আপনি এই যমুনা লাইফকে সেই আস্থার জায়গায় পৌঁছাতে পারবেন কিনা, of course. এবং সেই নতুন নতুন কি পলিসি আপনি মেক করছেন যেটার জন্য আসলে মানুষ যমুনা লাইফের প্রতি ট্রাস্টটা ফিরে আসবে? হ্যাঁ, চমৎকার বলেছেন। অ্যানালগ পদ্ধতি থেকে ডিজিটাল সেবায় আসার পর আমার পূর্ববর্তী কোম্পানিতে 7 বছর একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলাম এবং এটা অনুকরণীয় পদক্ষেপ ছিল। এবং ওই বিশ্বাস, ওই আস্থা থেকে বর্তমান বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড ইনক্লুডিং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান স্যার আমাকে সিলেকশন করেন। তো আমি এখানে শতভাগ আইটি বেসড এবং সেবার মানটা বাড়াচ্ছি। যেটা আগে করেছি ওখান থেকে আরও বেটারের চেষ্টা করছি এবং আমার দৃঢ় বিশ্বাস আমি যে ফ্রি হ্যান্ডে কাজ করতে পারছি এবং যে দক্ষ জনবল এখানে রয়েছে, বিশেষ করে ফিল্ড সেক্টরে যে লিডারেরা আছে তাদের নিয়ে এগিয়ে যেতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস। সো আপনার নতুনত্ব নিশ্চয়ই কিছু পলিসি নিয়েছেন আপনি, যেটা দেখবে, এবং আমার মনে হয় যে যমুনা লাইফ যে আস্থার সাথে এত বছর কাজ করে আসছে, তো আপনাকে পেয়ে আরও নতুনত্বর সেবাটা পাবে। গ্রাহক কি আসলে সেই আস্থার জায়গাটা রেখে এখন যমুনা লাইফে ফিরে আসতে পারে? জি, অবশ্যই, অফকোর্স। ডিউ টু এখন গ্রাহক তুলনামূলকভাবে সচেতন এবং আইডিআর, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি অত্যন্ত দক্ষতার সাথে আইন প্রয়োগ করা শুরু করেছে। ফলশ্রুতিতে প্রত্যেকে এগিয়ে যাবে। যমুনা লাইফে আমি যোগদানের পর থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে রিমোট এলাকায় আমাদের যে ক্লায়েন্টগুলো থাকে, গ্রাহক, ওনারা ঘরে বসে তার পলিসি স্ট্যাটাস দেখে। পাশাপাশি আমরা কল সেন্টার, কাস্টমার সার্ভিস শুরু করেছি। এটা আগেও ছিল, কিন্তু এটাকে আরও গতিশীল করেছি, যাতে প্রত্যেকটা গ্রাহককে নক করা হয়, তার সমস্যা শোনা হয়, তাকে অ্যাওয়ারনেস দেওয়া হয়। গ্রাহকটা যে মূল্যবান কষ্টের টাকাটা সে কিস্তি হিসেবে দিচ্ছে, এটা যেন সে কন্টিনিউ করে। এবং তাদেরকে এডিশনাল বেশ কিছু সেবা আমরা ইনক্লুড করেছি, অ্যাওয়ার্ড দেওয়া, প্লাস তাদের যে বিভিন্ন প্রিভিলেজ কার্ড দিয়ে এই বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান থেকে তারা সুবিধাটা পায়। মোট কথাই যে একজন গ্রাহক যেন পলিসিটি তার মেয়াদ পর্যন্ত চালিয়ে যায়, বেনিফিটটা পায়, এবং এই দিক দিয়ে আমরা শতভাগ চেষ্টা করছি। এবং এটা আমাদের টোটাল স্লোগানটাই হচ্ছে যে সিম্বল অফ সিকিউরিটি এবং সিম্বল অফ ট্রাস্ট। মানুষের আস্থার সাথে পলিসি করছে এবং আমরা নতুন নতুন শিক্ষিত ছেলে মেয়েদেরকে এই প্রফেশনে সম্পৃক্ত করছি এবং গ্রাহক সেবাটা অত্যন্ত ত্বরান্বিত হচ্ছে। স্যার, গ্রাহকের কথা তো শুনছিলাম যে গ্রাহক সিম্বল অফ সিকিউরিটি পাচ্ছে, সিম্বল অফ ট্রাস্ট পাচ্ছে, কিন্তু আসলে আমাদের দেশের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখা যায় যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা কিন্তু খুবই আসলে স্ট্রাগল করে তারপরে তাদেরকে কনভিন্স করে সেই ট্রাস্টটা নিয়ে লাইফ ইন্স্যুরেন্সে আসে। সো আপনারা কি তাদের জন্য কোনো স্যাটিসফ্যাকশনমূলক কাজ করছেন কি না? ইয়েস, আমরা ওইটুকুই যে আমরা কিছু নতুন নতুন প্রোডাক্ট ইনক্লুড করছি। আগে নর্মালি একজন গ্রাহক বিমা করলে তার সঞ্চয়ী টাকাটা মেয়াদের মধ্যে পেত বা কিস্তিতে পেত। আমরা ওই পলিসির সাথে কিছু হেলথ পলিসি যোগ করছি, যাতে গ্রাহক অসুস্থ হলে, হসপিটালাইজড হলে কিছু সুযোগ সুবিধা পায়, বা বিশেষ বিশেষ রোগের ক্রিটিক্যাল ইলনেস কাভারেজ দিচ্ছি, যেগুলো আগে ছিল না। এই কাজগুলো আমরা করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যান্য কোম্পানিতে কিছু না কিছু ত্রুটি থাকতে পারে, বাট আমরা চলমান যে গ্রাহকের এসবি বা সার্ভাইভাল বেনিফিট, ম্যাচুরিটি বা ডেথ ক্লেম, সেটা আমরা কন্টিনিউয়াসলি দিচ্ছি। আমাদের এই ব্যাপারে কোনো ধরনের বিলম্ব হচ্ছে না। মাঠ পর্যায়ে আপনাদের যে কর্মীগুলো কাজ করছে লাইফ ইন্স্যুরেন্সের হয়ে, তাদের জন্য কি আমরা স্পেশাল কোনো ট্রেনিং বা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কোনো কর্মসূচি? কারণ আমাদের দেশে তো আসলে কেউ ট্রাস্ট করতে চায় না, ওটা আস্তে আস্তে ফিরছে, তো তাদের ভূমিকাটা খুবই ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আপনারা কোনো ভূমিকা রাখছেন? আমি শুরুই করেছি, একজন ভালো ট্রেনার কনসালটেন্ট নিয়েছি গ্রুপ বিমার, এবং আমরা বিভিন্ন এলাকা ভিত্তিক রিক্রুটমেন্ট করার সাথে সাথে তাদেরকে বেসিক ট্রেনিংটা দিচ্ছি, কিভাবে গ্রাহকের কাছে যাবে, কিভাবে গ্রাহককে তার পলিসিটি করার সময় এটা যাতে চালিয়ে যায়, এটার বেনিফিট কি, এটা চালাতে ব্যর্থ হলে কি কি সমস্যা হতে পারে, এই কনসাসনেসগুলো আমরা দিচ্ছি। কারণ
ট্রেনিং এবং ফোকাসিংটা খুবই দরকার। স্বাধীনতার তো প্রায় 54 বছর আমরা পার করে ফেললাম, কিন্তু তারপরেও আমাদের দেশের আসলে বিমার যে অবস্থা, সেইখানে ফিউচারে আপনারা কাজ করছেন প্রাইভেট সেক্টরে, গভর্নমেন্ট থেকেও কি সেই ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে কিনা, বা আপনার কাছে কী মনে হয় এই 40 বছরের কেরিয়ারে আপনার কাছে এখন কি মনে হয় যে গভর্নমেন্ট এই পদক্ষেপগুলো নিলে সবগুলো বিমা কোম্পানির জন্যই আসলে ভালো হতো, এরকম কি কিছু? এটা চমৎকার একটি প্রশ্ন যে 54 বছর পরও জি যে জায়গায় যাওয়ার কথা ওই জায়গায়, এটার কিছু কিছু লোপল আছে, যেমন ফোকাসিংটা। জি যেমন সরকার যদি ইচ্ছা করেন যে মানুষের হেলথ সেবামূলক কাজের জন্য, সবুজ সাথীর জন্য যেভাবে হয়তো ফোকাসিং করা হয়, বিভিন্ন মানুষের হেলথ বা নিকটতম হসপিটাল বিভিন্ন চিকিৎসা সেবার জন্য করা হয়, একইভাবে বিমার জন্য ওই ফোকাসিংটা ছিল না। আইন করা হয়েছে 2010 সালে বিমার নতুন আইন, 2011 সালে আইডিআর ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি সৃষ্টি হয়েছে, বাট ওইটার ফোকাসিংটা আগে ছিল না। তো বেসিক্যালি আগের যে কিছুটা আগে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ছিল, পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে এসেছে এবং অনেক নতুন নতুন আইন সংযোজন হয়েছে এবং জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। বাট প্রিভিয়াসলি যে ঘটনা, ফিনান্সিয়াল সেক্টরটা এমন, একবার যদি কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয় সেটা ফোকাসিংটা বেশি হয়। আমরা সব জায়গায় শুধু শুনছি নেগেটিভ কথা, বাট আমরা শত শত গ্রাহক, হাজার হাজার গ্রাহক বিভিন্ন কোম্পানির বেনিফিট পাচ্ছে, সেটা ফোকাসিংটা কম হয়। এখন আইডিআরএ নতুনভাবে সাজিয়েছে, জবাবদিহিতার আওতায় আনছে, যেসব কোম্পানি একটু পিছিয়ে পড়ে আছে তাদেরকেও কীভাবে এগিয়ে আনা যায় সেই চেষ্টা করছে। তো গ্রাহক সেবাও বাড়ছে, গ্রাহকের সচেতনতাও বাড়ছে। আমার দৃঢ় বিশ্বাস ডে টু ডে ইমপ্রুভ হচ্ছে। আচ্ছা আমি আশাবাদী বিমা শিল্প এগিয়ে যাবে, ফোকাসিংটা দরকার। স্যার, আমাদের দেশে তো আসলে অনেক বেকারত্বর সংখ্যা, সো বিমাতে যদি আমরা সেই বেকারত্বটাকে কাজে লাগাতে পারি, তাহলে কি আপনার কাছে মনে হয় না যে সেটা আরও দেশের জন্য ভালো হবে এবং সমাজকে কন্ট্রিবিউট করতে পারবে? সেই দিক থেকে কি আপনাদের ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে, বা আপনারা কি কোনো Of পদক্ষেপ course, নিতে চান? আমি একজন বিমাজীবী বা বিমা প্রফেশনাল হিসেবে আমি একজন বলবো যে নর্মালি জেনারেলি পাশ করে বিবি এমবিএ পড়ে যে কোনো একজন স্টুডেন্ট, ছেলে হোক মেয়ে হোক, তারা জব হান্টিং করে। জি কিন্তু পাশাপাশি যারা আমাদের আহ্বানে, আমাদের বিজ্ঞাপনে, আমাদের প্রকাশ্যে, আমাদের আহ্বানে যারা আসে এবং ট্রেনিং পায়, যারা কাজ করছে, তারা ডে টু ডে এক্সপেরিয়েন্স, আর্নিং লার্নিং দুইটাই হচ্ছে। সে ছিল আগে আনএমপ্লয়ি, বাট এখন সে যমুনা লাইফের একজন সক্রিয় কর্মী, হয়তো ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, প্রমোশন পাচ্ছে। তারই সাথে যারা পিছিয়ে আছে তারা কিন্তু জব হান্টিং করছে। এই ক্ষেত্রে সমাজে ডে টু ডে বিমা পেশার প্রতি ইয়াং জেনারেশন এগিয়ে আসছে। প্রিভিয়াসলি যেসব কোম্পানিতে আমি ছিলাম ওখানেও খুব ভালো সাড়া পেয়েছি। একইভাবে যমুনা লাইফ আমরা শুরু করেছি এবং ব্যাপক সাড়া পাচ্ছে। এতে ইয়াং জেনারেশনের শিক্ষিত ছেলে মেয়েদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। আশা করি আমরা এগিয়ে যাব। এটা শুনে ভালো লাগলো। আমার মনে হয় যে যমুনা লাইফ ইন্স্যুরেন্স আসলে এই ধারাবাহিকতাটা বজায় রাখবে এবং আপনাদের প্রিমিয়াম শেষ হয়ে গেলে গ্রাহকের টাকা পাওয়ার যেই নিরাপত্তাটা, সেটা কি পরিপূর্ণ আছে? বা শতভাগ। আচ্ছা, আমাদের কোনো ডিও নেই। আমরা সবসময় আমাদের বোর্ড অফ ডিরেক্টরস ইনক্লুডিং চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান স্যারের নির্দেশনা যে কোনো গ্রাহক যেন তার ডিও টাইমে টাকাটা যেন না বঞ্চিত না হয়, আমরা এটা আপ টু ডেট রাখছি। অনেক সময় দেখা যায় সেটা পেতে 6 মাস 9 মাস লেগে যাচ্ছে, সেটা মানে কিছু অনেক কিছু- ধরনের টাইমিং এর একটাই থাকে। জি আমি একটি কথা বলি, জি হাইওয়েতে যখন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় আনফরচুনেটলি, ওই গাড়ি চলে যায়, বাট পিছনের গাড়ি ভাঙচুর করে পাবলিক। লাইফ ইন্স্যুরেন্সে ঘুরে ফিরে আমরা যেটা ফোকাসিং হয় জি। যে টাকা তো পাওয়া যায় না, টাকা পেতে কষ্ট হয়, আমাদের দেশে এটা বেশি ফোকাস। এটা একটা ভাইরাল হয়ে যায় আর কি। বাট 2-4টা কোম্পানির কারণে এই বদনামটা হয়েছে। আপনার প্রত্যেকটা কোম্পানি কিন্তু চায়, এখন একটা প্রতিযোগিতা চলছে যে কোনো কোম্পানি যদি তার গ্রাহক সেবা দিতে পিছিয়ে থাকে বা তাদের প্রাপ্য টাকা বা দাবির টাকা দিতে বিলম্ব করে
বা মৃত্যুর দাবির টাকা দিতে বিলম্ব করে, সেটা কিন্তু ওই কোম্পানি পিছিয়ে যায়, এলাকায় এটা একটা প্রচার হয়, মিডিয়াতে চলে যায়, ফলশ্রুতিতে ওই কোম্পানির ব্যবসা করা কঠিন হয়। কারণ তার প্রতিযোগিতাই বাজারে, এই কম্পিটিশন মার্কেটে তাকে টিকে থাকতে গেলে অবশ্যই তাকে এগিয়ে যেতে হয়। তো সরকারের আইন প্রয়োগকারী সংস্থা এবং তাদের যে আইনের আওতায় আনা, নজরদারি যত বাড়বে, ডে টু ডে এটা আস্তে আস্তে রেডিউস হবে। কিন্তু প্রিভিয়াসলি ফোকাসিংটা, নেগেটিভিটি যে ফোকাসিংটা রয়ে গেছে। আপনাদেরকে একদম রুট লেভেলে যারা আসলে আছে মানুষের, ধরেন বিমার আওতায় যারা এখনো আসেনি, তাদেরকে নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, যে আমরা কোনো পরিকল্পনা করে তাদেরকে ছোট ছোট আকারে বিমাতে ইনক্লুডেড করা যায় কিনা? আমরা সেটা চেষ্টা করছি। আমাদের পরিচালনা পর্ষদ এবং মাননীয় চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান স্যার নির্দেশনা এইভাবে দিয়েছে যাতে স্বল্প আয়ের লোকদের বিমার আওতায় আনা। বিমাটা বেসিক্যালি যারা ধনী শ্রেণী তাদের জন্য না, জি, যারা শ্রমজীবী, বিভিন্ন রিক্সা চালক বা ডেলি লেবার বা ছোটোখাটো ব্যবসায়ী, তাদেরকে বিমার আওতায় আনা, যে একজনের ইনকামের উপর বাকি 4-5 নির্ভর করে। জি। তার অ্যাবসেন্সে, তার অসুস্থতায়, তার মৃত্যুতে একটা ফ্যামিলি অন্ধকার নেমে আসে অর্থনৈতিকভাবে। এখানে বিমা কোম্পানির যে সহযোগিতাটা এগিয়ে আসে, এই জন্য আমরা ওই লেভেলেই কাজ করছি যাতে স্বল্প আয়ের লোক বিমার আওতায় আসে এবং মান্থলি কিস্তি দিয়ে, শর্ট টার্ম প্রজেক্ট দিয়ে বা পরিকল্প দিয়ে চেষ্টা করছি। একসময় লং টার্ম ছিল 15, 18, 20, এখন মানুষ 5, 7, 10 এই শর্ট টার্মে চায়। এবং ডে টু ডে আমরা এগিয়ে যাচ্ছি এই বিষয়ে। এবং বিমার ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের মাস পিপল যখন বিমাটা করে, যারা মাঠকর্মী থাকে, ইনস্ট্যান্ট গিয়ে আচ্ছা এই করলেই পাওয়া যাবে, এই করে নিয়ে আসতেছে, তো তাদের যে নমিনের অপশনটা, সেটা কিন্তু অনেক সময় আসলে প্রপারলি ওইখানে থাকে না। সো সেই ক্ষেত্রে আপনারা যখন হ্যান্ড ওভার করেন, বা দেখা গেলো বিমা অর্ধেক চালিয়ে যাওয়ার অবস্থায় একটা দুর্ঘটনার শিকার হলো, বা উনি মারা গেলেন, সেই ক্ষেত্রে মানে আপনাদের প্রসেসটা কি, কিভাবে আপনারা সেটা নির্ণয় অ্যাকচুয়ালি করেন? এক সময়ে হয়তো শিক্ষিত কর্মী জি, এই প্রফেশনে আসতে চাইতো না। জি, একটু লেখাপড়া, গ্র্যাজুয়েট, মাস্টার্স হলে সে গভর্নমেন্ট এমপ্লয়ি বা ব্যাংক বা আদার্স প্রতিষ্ঠানে, কর্পোরেট প্রতিষ্ঠানে যাওয়ার চিন্তা করতো। এখন যে হারে শিক্ষিত ছেলে মেয়ে বের হচ্ছে, সেভাবে কিন্তু জব স্কোপটা হচ্ছে না। জি, জি। এই ক্ষেত্রে তারা আসছে, এবং যারা আসছে দেখা যাচ্ছে একজন ভালো শিক্ষিত ছেলে, ইন এভারেজ লেখাপড়া জানা, ভালো ট্রেনিং পেয়ে এই প্রফেশনের সব, বিশেষ করে জীবন বিমা পেশায় সম্পৃক্ত হয়ে উইদিনে 4-5 ইয়ার্স সে কার এনজয় করে, যে ভালো প্রতিষ্ঠিত হয়, তাকে দেখে অন্যরা আসছে। এটা এক্সাম্পল সৃষ্টি হচ্ছে। আর নমিনির কথা যেটা বলছেন, এটা কর্মীরা কিছু কিছু কোম্পানি হয়তো ট্রেনিংয়ের ব্যবস্থা রাখে নাই, জেনে তেনভাবে কিছু কর্মী আনলো বা তাদেরকে মাঠে পাঠালো, সে তার পরিচিত সার্কেলে কিছুদিন কাজ করলো, এরপর সে পেশায় নাই। এর কারণে কিছুটা নেগলেজিবল বা মিসম্যানেজমেন্টের কারণে অনেক সময় ঘটে। বাট নিয়ম হচ্ছে, যিনি বিমাটা করাচ্ছেন, জি, যিনি ফার্স্ট অ্যাপ্রোচটা করেন, Introducer, জি। তাকে যে ট্রেনিংটা আমরা দেওয়া হয়, তার বয়স, তার নমিনি, তার ফ্যামিলি হিস্ট্রি, তার অ্যাড্রেস, এই জিনিসগুলো নিখুঁতভাবে করে তারপর আন্ডাররাইট করতে হয়। আন্ডাররাইট একটা ভালো ভাইটাল একটা সেকশন। ওরা একজন রুগীকে ডক্টর যেভাবে দেখেন, আন্ডাররাইটারের কাজে হচ্ছে পলিসিটা সব কিছু ঠিক আছে কিনা দেখা হয়, এবং এখানে বেশ কিছু ম্যানিফেস্টো মেনটেন করতে হয়। লার্জ নাম্বার অফ বিমা অঙ্ক হলে মেডিকেল, আরও কিছু কিছু বিমার একটা নির্দিষ্ট সিলিং পর্যন্ত আমরা আন্ডাররাইট করি। এর উপরে গেলে এটাকে আবার রিইন্স্যুরেন্স বিদেশে পাঠাতে হয়। তো সব কিছু মিলে এখন সেটা খুব একটা হয় না। আর কোনো গ্রাহক মারা গেলে তার কোনো নমিনি বা কোনো ওয়ারিশানের জন্য কোনো পলিসি ডেথ ক্লেম না দিয়ে রাখা যায় না। কারণ একটা জায়গায় যদি কোনো টেরিটরিতে হয়তো 1000 পলিসি হোল্ডার আছে, একজন মারা গেল 50,000, 1 লাখ or 2 লাখ, ওই ক্লেমটা যদি সবাই, যিনি বিমাটা করান, জি, এজেন্ট টু সিইও, সবার খেয়াল থাকে যে আমার পাবলিশড দরকার, আমার প্রচারণা দরকার, ওই গ্রাহককে যত দ্রুত দেওয়া যায় এটা অনুষ্ঠান করে দেওয়া হয়, এটা একটা পাবলিসিটি হয়। এখন আগের মতো ওই যে অ্যানালগ যুগের মতো আর হয় না। এখন প্রতিযোগিতা, যে কোনো একটা ছোটোখাটো ভুলের জন্য ক্লেম না দেওয়ার কোনো উপায় নেই। সো আপনার কাছে কি মনে হয় যে যেই সমাজ সেবার ব্রত নিয়ে আসলে আপনি শুরু করেছিলেন, সেটা প্রপারলি করতে পাচ্ছেন এবং
ফিউচারে আর কি কি পদক্ষেপ নিলে ধরেন আপনার মনের তৃপ্তিটা আসবে যে না আমি এই যেই চিন্তা ধারণা করে 40 বছর আগে শুরু করেছিলাম সেটা এখনো ঠিক আছে? আমি অত্যন্ত আত্মবিশ্বাসী মানুষ। জি। এই প্রফেশনে এসে আমি সৌভাগ্যবান মনে করি, খুব হ্যাপি লাইফ লিড করি। কারণ যে মানুষের বেশি পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না, সে বরাবরই সুখী থাকে। এদিক দিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে আমি স্যাটিসফাইড। যখনই যেখানে দায়িত্বে ছিলাম যেসব কোম্পানিতে, শতভাগ চেষ্টা করেছি একটা অপটিমাম লেভেল নিয়ে যাওয়ার জন্য এবং প্রত্যন্ত অঞ্চলে লিডার সৃষ্টি করার জন্য, গ্রাহক সৃষ্টির জন্য। এই জাতীয় উদ্যোক্তা আমার যারা বরেণ্য ব্যক্তি ছিলেন, আমাকে যারা এই প্রফেশনে গাইড করেছেন, ওনাদের থেকে শিখেছি, শতভাগ চেষ্টা করেছি, এই দিক দিয়ে স্যাটিসফাইড। আর আমি যেটা মনে করি যে এই প্রফেশনে ভবিষ্যতে আরও নতুন নতুন ইনক্লুড প্ল্যান আসবে, সেবাটা আসবে এবং এটা গভর্নমেন্টের কিছু পদক্ষেপ এটাকে এগিয়ে নিতে পারে। যে জিনিসটা আপনি পয়েন্ট আউট করেছেন যে দীর্ঘদিনের অভিজ্ঞতায় আর কি করা উচিত বলে মনে করেন, সেটা হচ্ছে যে বীমার আওতায় আনার জন্য বাধ্যবাধকতা করা। যে আমাদের দেশে আজ পর্যন্ত উইলিংলি কোনো কোয়ালিফাইড লোক, সচেতন লোক নিজে থেকে এসে বীমা করে না, এটা ফুড সিল দিতে করতে হয়। অথচ উন্নত দেশগুলোতে বা পার্শ্ববর্তী দেশে এটা শিশু জন্মের পর তার কিন্তু বীমার আওতায় এনে এসে তাকে বাসায় আনে। হয়তো এডুকেশন পলিসি, চাইল্ড কেয়ার পলিসি, তাদের বিভিন্ন ধরনের শিশু নিরাপত্তা পলিসি, এগুলোর কাভারেজ নিয়ে আসে। মানুষ সচেতন এবং হসপিটালগুলোতেও ইন্স্যুরেন্স ডেস্ক আছে। এখন আমরা শর্ট টার্মে যদি প্রোডাক্ট আনি আর গভর্নমেন্ট যদি বিভিন্ন সেক্টরে বাইন্ডিংস করে দেন যে বীমার আওতায় থাকতে হবে, এটা তো একটা ক্ষতিপূরণের ব্যবস্থা। ব্যাংক সেভিংস অ্যান্ড ইন্টারেস্ট দেয়, বাট বীমা কিন্তু সিকিউরিটিটা দিচ্ছে, ফিনান্সিয়াল কাভারেজ দিচ্ছে। বেঁচে থাকলে তার সঞ্চিত টাকা উইথ বোনাস সহ পাচ্ছে। আর একটা কিস্তি দিয়েও যদি আনফর্চুনেটলি কিছু ঘটে তখন সে পুরো বীমার অঙ্কটা পাচ্ছে। এতে একটা ফ্যামিলি ফিনান্সিয়ালি অন্তত তার স্ট্যাটাস ডাউন হয় না। তো এই দিক দিয়ে আমি মনে করি যে সরকার যদি ওইভাবে একটা আইন করে, যে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, যেমন দেশের বাইরে গেলে বীমা করতে হয়, ওইভাবে বিভিন্ন শিক্ষক, পেশাজীবী, গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে যে অন্তত স্যালারির একটা 1% বীমার আওতায় ফি ওনারা যদি এটা কিস্তিটা ফিক্সড করে দেন, তাহলে প্রতিটি ফ্যামিলি বীমা কভারেজ আসবে। আমি ওইটাই আমি আশা করি আগামীতে সরকার হয়তো সেটা করবে। এমনি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ বীমা আওতায় সবাই আছে, ইন্ডিভিজুয়াল পলিসি না থাকলেও সরকার কিছু কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে, যেমন গার্মেন্ট সেক্টর, এটা বিশাল 60 লাখ এমপ্লয়ি কাজ করে, তাদেরকে বীমার আওতায় আনা হচ্ছে, বিভিন্ন সেক্টরকে আনা হচ্ছে। এবং বাইরের বিভিন্ন কোম্পানি যখন বিভিন্ন অর্ডার দেওয়ার আগে ফাইন্ড আউট করে যে বীমা সিস্টেম আছে কিনা, তো এটা দিন দিন বাড়ছে। তো আমি আশাবাদী যে আগামীতে প্রতিটি মানুষ যাদের বয়স 18 থেকে 60 বা 55 বা 60 বীমার আওতায় আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় থেকে আসলে জিটিভিকে সময় দিয়েছেন এবং কর্পোরেট ওয়ার্ল্ডে এসেছেন। আজকে আসলে সময় স্বল্পতার কারণে আপনার অনেক কিছু শুনতে পারিনি। হয়তো আগামীতে আপনার সময় হলে আমরা অবশ্যই এটা নিয়ে গুরুত্বপূর্ণ আসলে অনেক কিছু শুনতে পারবো এই বীমা সম্পর্কে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং জিটিভি পরিবারকে ধন্যবাদ। আজকে আমরা যমুনা লাইফ সম্পর্কে কিছু অন্তত বীমা সেক্টরে অন্তত কিছু প্রেস করতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথেই থাকুন।